তিলে তিলে তিলোত্তমা। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি ব্যুরো 8 নম্বরের সব থেকে বড় ওয়ার্ডে, ওয়ার্ড নাম্বার 69 অর্থাৎ 69। আর আজকে আমাদের অতিথিকে, আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রদ্ধেয় দাদা মাননীয় শ্রী দিলীপ বসু মহাশয়কে। নমস্কার দাদা। দাদা, আমরা জেনেছি দীর্ঘ বহু বৎসর যাবৎ আপনি সমাজ সেবায়, রাজনীতিমূলক কাজে আপনার প্রাণ অঙ্গীকারবদ্ধ। কিভাবে শুরু হলো এই চলার পথ? কোথা থেকে শুরু হলো? কোথায় বা নিজেকে মনে করলেন এই কাজে ব্রতী হবেন? কিভাবে আসা হলো আপনার এই কাজে, যদি আমাদেরকে একটু বলেন। 1976-এ প্রথম মাধ্যমিক যে সেকেন্ডারি এক্সামিনেশনটা প্রথম ইন্ট্রোডিউস হয় 1976-এ। আমরা হচ্ছি প্রথম সেই মাধ্যমিকের ক্যান্ডিডেট। 76-এ পাস করার পর 78-এ আমাদের একজন এই অঞ্চলের খুব সমাজসেবী বলুন, কংগ্রেসি বলুন, তার নাম হচ্ছে সুশোভন বোস। উনি সুব্রত মুখার্জির খুব কাছের মানুষ ছিলেন। আমি তার হাত ধরে, তার কথাবার্তা, তার ব্যবহার আমাকে কংগ্রেসের প্রতি, দলের প্রতি আমায় আকৃষ্ট করে এবং আমি ওনার হাত ধরেই ওনার রাজনৈতিক জীবন আমার শুরু হয়। সেই থেকে আমার চলা শুরু। পরবর্তীকালে সুব্রত মুখার্জি সংস্পর্শে আমরা আসি, আমরা দল করি। তার পরবর্তীকালে সুব্রত বক্সির সংস্পর্শে আছি। আমরা যখন মমতা ব্যানার্জি যখন 1993-তে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি হলেন, আমরা সেই সময় থেকে মমতা ব্যানার্জির সঙ্গে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে নয়, আমরা 1993 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি এবং তার সেনাপতি হিসেবে আমরা এখনো অবধি ওনার সাথেই আমরা ওনার পথ অনুসরণ করেই আমরা চলছি। দাদা, ওনার পথ অনুসরণ করে যখন রাজনীতিতে প্রবেশ করলেন বা পথ চলা আপনার চলছে, আজও চলছে, যখন আপনি এই এলাকায় এলেন, যেহেতু এই এলাকার এই মুহূর্তে আপনি ভারপ্রাপ্ত, কি কি চ্যালেঞ্জেস বা কি কি কাজ বা অভাব বা অভিযোগ আপনি ফেস করেছিলেন? দেখুন, আমি কাউন্সিলর তো হয়েছি বছর দুয়েক হলো, তো 2021-এ। কিন্তু আমার এখানে যিনি কাউন্সিলর ছিলেন তিনি একটু অসুস্থ ছিলেন এবং 2020-তে উনি মারা যান। তারপর থেকেই আমি এই ওয়ার্ডের কার্যভার গ্রহণ করি এবং দল আমায় দিয়েছিল, আমি নিজে থেকেই নিইনি, দলই আমায় দিয়েছিল। সুতরাং এই কাউন্সিলর হওয়ার আগে থেকেই আমি কিন্তু এই কাজগুলো করে আসছি। প্রথম কথা, এই ওয়ার্ডটা খুব বড় ওয়ার্ড। এই ওয়ার্ডে 23টা বস্তি আছে, স্লাম এরিয়া অনেক। তার মধ্যে দুটো বড় বস্তি, একটা হচ্ছে পিয়ারা বাগান বস্তি, একটা হচ্ছে বেগ বাগান বস্তি। এখানে পিয়ারা বাগান বস্তিতে প্রায় 20 থেকে 22,000 লোক বসবাস করে। বেগবাগান অঞ্চলেরও আইরিপুকুর ফার্স্ট লেন, আইরিপুকুর সেকেন্ড লেন, আইরিপুকুর রোড, বেগবাগান রোড, লোয়ার রেঞ্জ, এই অঞ্চলটা বস্তি। সুতরাং আমার স্লাম এরিয়া বিশাল এবং আমার ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে স্লাম এরিয়ায় ড্রেনেজ প্রবলেম। আমাকে প্রথম থেকেই আমি এইটার উপরই ড্রাইভ করেছি যে মানুষগুলো বস্তি অঞ্চলে বসবাস করে তাদের অ্যাটলিস্ট জলটা, লাইটটা এবং ড্রেনেজ সিস্টেমটাকে আমি যতটা পারি আমি উন্নত করার চেষ্টা করছি। দাদা, ডেঙ্গুর কথা বর্ষাকালে এবং সারা বছরই আমাদের মুখে মুখে এই সমস্যার রয়েছে, আমরা সবাই ভুক্তভোগী কম বেশি। এই ডেঙ্গুর সমস্যার প্রতিরক্ষায় আপনার ওয়ার্ড কিভাবে সেজে উঠেছে? আমার ওয়ার্ড বলে নয়, বড় এইটে প্রতিটা ওয়ার্ডেই আমাদের জয়েন্ট ড্রাইভ করতে হচ্ছে।
সপ্তাহে 5 দিন। এবং আমরা মানুষকে সচেতন করার চেষ্টাও করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বোঝাচ্ছি যে 7 দিনের বেশি জল রাখবেন না। এবং এখন একটা নতুন সিস্টেম যেটা হয়েছে, কেউ যদি জল বস্তি অঞ্চলে তো জল ধরে রাখে, কারণ হচ্ছে প্রচুর মানুষ জল আছে কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে জল নিতে হবে, যার জন্য ওরা জলটাকে স্টোর করে রাখে। আমরা ওদের নতুন একটা পদ্ধতি বলেছি যে জল আপনাকে ফেলতে হবে না, একটা এক্সট্রা বালতি রাখবেন, তার মধ্যে জলটাকে ছেঁকে রাখবেন। ছেঁকে রাখার পরে ওই আমাদের ডেঙ্গুর যে লাভা, ছেঁকে রাখার পরে আপনি রোদ্দুরে দিলে সেই লাভাগুলো কিন্তু মারা যায়। আপনাকে জল ফেলতে হবে না, জল থাক, কারণ জল ওরা ফেলতে চায় না। আমরা যতই বলি, আমাদের সামনে হয়তো ফেললো, তার পরবর্তী আবার 2 দিন পরে দেখলাম জলগুলো রেখে দেয়। তো এই সিস্টেমটাকে বলেছি, তোরা সবাই হয়তো না করলেও এখন 90% লোক কিন্তু করছে, বস্তির মানুষ কিন্তু সচেতন হয়েছে। দাদা, ড্রেনেজের কথা যেটা উল্লেখ করলেন, যেহেতু একটা বিশাল বড় ওয়ার্ড এবং সেখানে স্লাম এরিয়ায় যেখানে অপরিষ্কার বা জল জমার একটা প্রবণতা থেকেই থাকে, এই ড্রেনেজের জন্য আপনি কিভাবে হচ্ছে এই ড্রেনগুলো যখন তৈরি হয়েছিল তখন ধরুন পিয়ারা বাগান অঞ্চলে মানুষ ছিল 3000, 3500, 4000, সেই জায়গায় এখন বসতি হচ্ছে প্রায় 20 থেকে 22,000। ড্রেনটা কিন্তু যে ডায়ামিটারের পাইপ লাইন ছিল, সোয়ারেজ লাইন, সেটা কিন্তু চেঞ্জ করা যায়নি এবং যাবেও না, কারণ যেখান থেকে লাইনটা গেছে তার লাইনের উপরে অনেক জায়গায় ঘর তৈরি করে মানুষ বসবাস করছে। সুতরাং আমরা লাইন চেঞ্জ করতে পারবো না, কোনো জায়গায় নেই। আমরা যতটা চেষ্টা করি যে ডিসেল্টিং করে, মানে ময়লা তুলে ট্রেনটাকে সাফ রাখার, যাতে সোয়ারেজ সিস্টেমটা ভালো থাকে। এবং আমরা বছরে 2 বার করে এই ডিসেল্টিংটা করছি, তার ফলে আমরা দেখছি যে জল জমাটা অনেকটা কমেছে এবং মানুষের ওই গুটকাকে ড্রেনে ফেলা, প্লাস্টিক মানে গাড়ি ব্যাগগুলো ড্রেনে ফেলা, এগুলো আমরা বুঝিয়ে অনেক কম করে দিয়েছি, যার ফলে এখন বস্তি অঞ্চলে মানুষ কিছুটা হলো কিন্তু সেই প্রবলেমটা ফেস করছে না। যে আপনাদের রেগুলার অ্যাক্টিভিটিস থাকে সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক, এবং তার সাথে সাথে করোনার আবহাওয়া আমাদের সদ্য একটা খুবই সমস্যার শিকার হতে হয়েছে, এইগুলোর জন্য আপনারা কি কি ধরনের? করোনার তো একটা সময় গেছে, সারা বিশ্বব্যাপী করোনা হয়েছে, শুধু তো বাংলায় হয়নি। করোনার সময় আমরা মানুষের কাছে পৌঁছেছি, গরিব মানুষের বাড়িতে গিয়ে খাবার দিয়েছি। ইভেন যেসব হাইরাইজ বিল্ডিং আছে এখানে, সানি পার্ক, গ্রেনি পার্ক, কুইন্স পার্ক, সমস্ত হাইরাইজ বিল্ডিং, এদের সঙ্গে আমরা তো রেগুলার ডাটা আসতো আমাদের কাছে, কোন বিল্ডিংয়ে কত নম্বর ফ্ল্যাটে কার করোনা এফেক্টেড, কার পজিটিভ, আমাদের কাছে রেগুলার ডাটা আসতো। আমরা তাদের সঙ্গে আমি ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করতাম। অনেকে বলতো তোমার ভয় লাগে না, ভয় লাগলে তো কিছু করার নেই, আমাকে যেতে হবে দলের নির্দেশ। এবং আমি নিজেও কিছুটা করতাম
যে প্রচুর এখানে মানে সিনিয়র সিটিজেন আছে, তাদের কেউ নেই, ছেলে মেয়ে আমেরিকায় থাকে, আমরা সেখানে গিয়ে পৌঁছেছি, তাদের হেল্প করেছি, এরকম করেছি আমরা করোনার সময়। আপনার ওয়ার্ডের জনসংখ্যা কি পরিমাণ আছে? আমার দেখুন ভোটারের 39,000 প্রায়। জনসংখ্যা এই মুহূর্তে আমার ভোটার লিস্ট দেখে তো বলা যাবে না, তবুও লাখখানেকের তো ওপর হবেই। তাহলে এই যে ম্যাসিভ জনসংখ্যা, তাদের বিভিন্ন ধরনের চাহিদা, তাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম, সেগুলোর জন্য দেখুন এই যে যেগুলো বড় বড় রাজ্য যেমন আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, বালিগঞ্জ সার্কুলার রোড, এখানে সব কোনো বস্তি নেই, এখানে সব হাই রাইজ। এদের চাহিদা বলতে ধরুন কোনো গলিতে লাইট জ্বলছে না, বা কোনো গলিতে ওই পিচের প্রবলেম, বা কোনো গলিতে ড্রেন, এখন জানেন তো এখন পাতাখোর ব্যাপারটা এখন সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে গেছে। ট্রেনের কভারটা চুরি করে নিয়ে চলে গেছে, একটু চেঞ্জ করে দিন, এইটুকু। তারপর গাছটা একটু ট্রিমিং করে দিন, আমার গাছগুলো আমার বাড়ির জানলায় ঢুকে গেছে। এদের হচ্ছে এই ডিমান্ড। বস্তির ডিমান্ড হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ড্রেনেজ প্রবলেম। হাই রাইজে কিন্তু সেরকম কোনো প্রবলেম এখানে নেই। দাদা, আপনার কাছে জানবো ভবিষ্যৎ প্রকল্পগুলো কি কি আছে যেগুলো এলাকার উন্নয়নে সাহায্য? দেখুন, সকালবেলা মানুষ যখন বাজার করতে যায় তখন দেখবে রাস্তাটা একদম পরিষ্কার। অফিস থেকে যখন ফিরবে দেখবে প্রতিটা লাইট পোস্টে লাইট জ্বলছে। বাড়িতে গিয়ে বলবে যে না, রাস্তাঘাটও পরিষ্কার থাকে, এই কাউন্সিলর আমলে লাইটও জ্বলে। এবং আমার কথা হচ্ছে প্রতিটা রাস্তায় যত লাইট জ্বলে, প্রতিটা রাস্তায় মানুষ যেন জল পায়, বস্তি অঞ্চলে যেন তাদের টয়লেট পরিষ্কার থাকে, তারা জল পায়, তারা লাইট পায়। মানুষকে পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে পুরো পরিষেবা দেওয়া। আমরা সেটা কিন্তু দিই, আগামী দিনে দেবো, এবং যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব, যাতে লোকে বলে এই কাউন্সিলরের আমলে প্রচুর কাজ হয়েছে, আমরা ভালো আছি। এটাই আমার মূল উদ্দেশ্য। দাদা, এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি এই যে আমাদের জীবনে উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সামনেই দুর্গাপূজা আসছে, বা ধরুন বিভিন্ন টুর্নামেন্ট, খেলাধুলা, মানে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য কাজের পাশাপাশি অপরিহার্য, সেইগুলোর উপর আপনি যদি আমাদের যেখানে দুর্গাপুজো 87 ইয়ার্স এবার, সেই দুর্গাপুজোর আমি হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি। তার নাম হচ্ছে পদ্মপুকুর বারোয়ারি সমিতি। কলকাতা শহরে 10টা বড় বারোয়ারির মধ্যে আমার বারোয়ারি একটা। ঠিক আছে, এই পুজোটা আমরা করি, ভালোভাবেই করি। 87 ইয়ার্স ধরে পুজোটা হচ্ছে, আমাদের আগে যারা করেছে তারাও করেছে, এখন আমরা করছি, আগামী দিনে এর পরের জেনারেশন তারা করবে।
পুজো, খেলাধুলো, এই যে এসেছিল, এরা খেলাধুলোর জন্য ওদের জলের প্রয়োজন, প্রচুর দর্শক মাঠে খেলা দেখতে আসছে, জল ছিল না, আমি বলেছি আজকে জলটা পাঠিয়ে দিক, যাতে যারা দর্শক তারা যেন জলটা খেতে পায়। এটাও তো কাজ, এগুলো তো করবো। এই যে আপনার সমস্ত কাজে এত উৎসাহ, উদ্যোগ, ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর পদানুসরণ করেই আপনারা সবাই চলছেন, আপনিও চলছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে কোন কোন প্রকল্পগুলো এলাকায়? মাননীয় মুখ্যমন্ত্রী জন্মালে শিশু সাথী, মারা গেলে শ্রমব্যাধি, জন্ম থেকে মৃত্যু, সমস্ত প্রকল্পই আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আপনারা জানেন কন্যাশ্রী হচ্ছে বিশ্ববিখ্যাত একটা প্রকল্প। এছাড়া আপনার স্বাস্থ্যসাথী, এছাড়া আপনার লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। আপনার আমি একটু স্ল্যাং বলবো না, একটু চলতি ভাষায় বলি, এটা হচ্ছে হট কেক। এটা হচ্ছে হট কেক। মহিলার ভোটাররা এটার জন্য আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করছে, মমতা ব্যানার্জিকে দুয়ার তুলে আশীর্বাদ করছে। এটা অনেকে ওটা ভিক্ষে বলছে, অনেক লক্ষ্মীশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কোনটা বলবো, জনজোয়ার, একের পর এক প্রায় 70টা প্রকল্প। এবং এই প্রকল্পগুলো আমরা দুয়ারে সরকারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা অলরেডি 11টা দুয়ারে সরকার করেছি। আগামী 4 এবং 14ই সেপ্টেম্বর আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে, সেখানেও আমরা দুয়ারে সরকার করবো ম্যানেজমেন্ট পার্টি। দাদা, আপনার বিশাল কর্মজীবন, রাজনৈতিক উৎসাহ এবং উদ্দীপনার কথা আমরা শুনলাম। এবার আমরা একটু জেনে নেব মানুষ দিলীপ বসুকে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, এত ব্যস্ততার মধ্যেও এত বড় ওয়ার্ড সামলেও সকাল থেকে দিনটা আপনার কীরকম কাটে, সেই ব্যাপারে আমরা একটু জানবো। আমি ব্যাচেলার, আমার ওয়ার্ডের মানুষই হচ্ছে আমার সব কিছু। আমার দিদি আছেন, তিনিও সিনিয়র সিটিজেন, প্রায় অ্যাবভ 70, আমি 62। আমি দিদি, আমি থাকি, আমার দাদারা আছেন, তাদেরও ফ্যামিলি আছে, তারা ফ্যামিলি নিয়ে থাকে। আমরা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমি আনম্যারিড, আমি বিয়ে করিনি। যাক, যে কোনো কারণে করিনি, হয়তো আমার ভগবান পাঠিয়েছে এই কাজ করার জন্য, যার জন্য আমার বিয়ে হয়নি, বিয়ে আমি করিও নি। ভালোই আছি, খারাপ তো কিছু নেই। দাদা, প্রিয় খাবার বা প্রিয় পছন্দের দল, প্রিয় খেলা? প্রিয় পছন্দ, দেখুন, আমরা তো দলটা শুরু করেছিলাম কংগ্রেস দিয়ে। মমতা ব্যানার্জিও কংগ্রেস ছিল, আমরাও কংগ্রেস ছিলাম। মমতা ব্যানার্জি দল ছেড়েছে, আমরা দল ছেড়েছি। আমাদের প্রথম আমরা দলটা শুরু করি কংগ্রেস থেকে, এখন আমরা তৃণমূলের সঙ্গে আছি। ক্রীড়ার কথা বলছি দাদা, ক্রীড়া দলের কথা। মোহনবাগান, ফুটবল তার মানে একদম, আমি মোহনবাগানের মেম্বার। খাওয়া দাওয়া, ব্যক্তিগত খাওয়া দাওয়া, আমার ফেভারিট ফিশ হচ্ছে ইলিশ। আর আমি একদম ওই যে আপনার হোটেলে গিয়ে খাওয়া, এই চাইনিজ বলুন, মোগলাই বলুন, আমার খুব একটা পছন্দের নয়। খেতে হয়, খাই, কিন্তু বাড়ির খাওয়া, আমাদের বাঙালি যে ভাত, ডাল, পোস্ত, বিউলির ডাল, এটাই আমার খুব ফেভারিট। বাইরে দেখলাম বেশ কিছু সংখ্যক মানুষ হাতে কন্টেনার নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, এইটা কেন, কি ব্যাপার? এটাও মমতা ব্যানার্জির একটা প্রকল্প, কিন্তু এটা আমাদের চলতি নাম হচ্ছে ডিম ভাত। এখানে ডিম ভাত, ডাল, সবজি, ডিম দেওয়া হয়।
প্রতিদিন 250 লোক এখানে খায় প্রত্যেক দিন। এবং কিছু মানুষ আছে যারা ফ্রিতেও আমরা তাদের দিয়ে দিই, ধরুন তার 5 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমার বলা আছে 10 জন লোককে যদি টাকা পয়সা নিয়ে আসতে না পারে, 5 টাকাও জোগাড় করতে না পারে, এইটা তুমি ওকে দিয়ে দেবে, টাকাটা আমি তোমায় দিয়ে দেবো। এটা এইভাবে আমরা চালাচ্ছি, প্রায় আমার এখানে প্রায় 6 মাস হয়ে গেল। এই খাবার কি আপনারা রোজ পান? হ্যাঁ, রোজ পান। কি কি পান? ও ভাত পাই, ডিম পাই, ডাল আর সবজি। পেট ভরা? হ্যাঁ, খুব রোজকার ব্যবস্থা তো? রবিবার বাদে বাকি 6 দিন আমরা ভাত, ডাল, সবজি, ডিম পাই, পেট ভরা। ট্রাইব টিভির পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদাকে আমাদের ছোট্ট উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শুভেচ্ছা রইল, মানুষের সঙ্গে ট্রাইব টিভির সংযোগ আরও বেশি হোক, এই শুভেচ্ছা কিন্তু রইল আমার। পেয়ে গেছি আমাদের সঙ্গে এলাকার সাধারণ মানুষকে, জেনে নিই তার কাছেই কিছু তথ্য। দাদা, আপনার নামটা? আমার নাম ভরত জানা। আপনি কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই এলাকার বাসিন্দা, 69 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জনপ্রতিনিধি সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। জনপ্রতিনিধি সম্বন্ধে আমাদের দিলীপ বোস, আগে রামদা বলেছেন, উনি খুব আমাদের প্রিয় মানুষ এবং যারা যারা ওনাকে চেনে পার্সোনালি, আমি অন্তর থেকে বলছি, ওনার থেকে অনেক যারা হেল্প পেয়েছে, ভালোবাসা পেয়েছে তারা। আর উনি আজ থেকে না, দীর্ঘ 40 বছর ধরে উনি আমাদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন অসময়ে পাশে দাঁড়ায়। একটা অভিভাবক হিসাবে যেটা আমাদের থাকা দরকার, পাওয়া দরকার মানুষের কাছে, সেটা আমরা পাই। রাতে হোক, সকালে হোক, যখনই ওনাকে ফোন করি আমরা সবসময় ওনাকে পাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন করোনার সময় কোনো মানুষ ছিল না, উনি কিন্তু নিজের জীবনকে ভয় না পেয়ে মানুষের সঙ্গে লড়াই করেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মানুষ যখনই ওনাকে কোনো প্রবলেমে যখন ডাকে, দাদা আপনাকে আসতে হবে, উনি এক কথায় উনি চলে যায়। এবং বস্তিবাসী, আমাদের অ্যাকচুয়ালি 69 নম্বর ওয়ার্ডটা হলো বেসিক্যালি বস্তিবাসী এরিয়া নেই অঞ্চলটা, আমাদের ওয়ার্ডটা। তো বস্তির জন্য উনি যা করেন সেটা মানুষরাই, এলাকার মানুষরাই সেটা বলবে। এটা আমার ধারণা ব্যক্তিগত হিসাবে। এবং সবসময় ওনাকে আমরা পাই যে মানুষ কী চায়, মানুষ চায় যে জনপ্রতিনিধি, জনগণের দ্বারা আমরা প্রতিনিধি ওনাকে করেছি, তো জনগণের পাশে সবসময় পাই, সেটাই মানুষ চায়, সেটা দাদা সবসময় পাই আমরা। আর রামদা বেসিক্যালি রামদা হয়ে পরিচিত, হ্যাঁ। আর দিলীপ বোস নামে অনেকটাই অনেকে চেনে না, কিন্তু রামদা নামে সবাই চেনে। তো সেই অনুযায়ী আমরা যখনই ওনাকে ডাকি তখন পাই। দাদা আমাদের অনেক পুরনো, আমি অনেক ছোটোবেলা থেকেই দাদাকে দেখছি, কেন এই পথ থেকে আমার স্কুল যাওয়া আর স্কুল আসা, তখন সেই দিন থেকে আমি দাদাকে দেখছি। তো আজও পর্যন্ত আমি ভেবে উঠতে পারিনি যে দাদা আমাদের কাউন্সিলর হবেন। তো আজ আমরা দাদাকে সামনে পেয়ে কাউন্সিলর হিসাবে খুবই গর্বিত। তার জন্য দাদার পাশে সবসময়ের জন্য আছি আমরা এ পাড়ারই ছেলে। দাদাকে যখনই আমাদের প্রয়োজন মনে হয় তখনই আমরা দাদাকে পাই, ফোনে হোক বা সরাসরি দাদার সাথে এসে কথা বলা, কোনো জিনিস জিজ্ঞেস করার জন্য দাদা আমাদেরকে সহযোগিতা করে। সবসময়ের জন্য দাদা আমাদের পাশে আছে এবং দাদা থাকবে, এতটুকুই আমাদের আশা। तो बहुत सुविधा मिलता है कि जब एनी टाइम हम लोग जब आते हैं तो उनसे मिलते हैं, और हम लोग को हर चीज़ का जो सुविधा ये मिलता है कि जब भी उनसे कोई काम कराने के लिए आते हैं एनी टाइम खड़ा रहते हैं हम लोग को सामने में, या बच्चे के स्कूल के बारे में हो या आधार कार्ड के हो या कोई भी एनी प्रॉब्लम होता है तो वो हमेशा हम लोग को साथ में ही रहते हैं। और फ़ोन करने से बोलते कि चले आओ संगे संग आ जाते, घर में भी बुला कर भी हम लोग कभी कर देते हैं। ऐसा कोई तकलीफ हम लोग को उनसे नहीं है, कुछ हम लोग हर सुविधा उनसे मिलता है। দাদাকে কি বলবো, দাদাকে তো আমরা সবসময় পাই, সঙ্গে আছেন, দাদার সাথে আছেন। আমাদের ওয়ার্ডের লোকও দাদা কাজের জন্য যা যা মানে প্রয়োজন থাকে দাদার কাজে আসে, দাদাকে বলতে হয় না, দাদার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাজ উনি সুষ্ঠুভাবে করার চেষ্টা করেন। কারণ কোনো আমাদের ওয়ার্ডে এখনও পর্যন্ত কোনো প্রবলেম ওইভাবে ফেস করতে হয়নি দাদা থাকাকালীন। কারণ প্রত্যেকটা আমাদের ওয়ার্ডে লাইট, জল, ড্রেনের ব্যবস্থা, কনজারভেন্সি, ময়লা জঞ্জাল
কোনো আমাদের ওয়ার্ডে কোনো এ নিয়ে কোনো ক্ষোভ নেই। কেননা দাদা এইগুলো নিজেই উনি সকালবেলা উঠে দেখেন, নিজেই তত্ত্বাবধানে সব কিছু করান। হ্যাঁ, আর দাদাকে যখনই আমরা যখনই হোক, রাত্রি হোক দুপুর হোক যখনই হোক, জল বৃষ্টি রোদ্দুর যে যখনই দাদাকে যখনই আমরা ডাকি দাদা আমাদের সঙ্গে থাকে, দাদা আমাদের সহযোগিতা করে। তিলে তিলে তিলোত্তমা।